না। আমরা বসবো তখনই যখন উনি গদি ছেড়ে এসে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। উনি ওনার একটা আগের ভিডিওতে উনি বলছেন যে যখনই আমাকে ছাত্র জনতা বা আমার দেশের নাগরিক আমাকে চাইবে না আমি সরে যাব। তাহলে এখন উনি কেন বুঝেন না বোঝার ভান করছেন? উনি বারবার বলছেন যে কিছু হলে উনি অন্য বিরোধী দলের নামে চাপিয়ে দিচ্ছেন, বাট এটা ঠিক না। দেশের জনগণ ছাত্র জনতা কেউই আমাকে চায় না। আমি সেনাবাহিনী এবং পুলিশের যেই সদস্যরা আছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ন্যায়ের পথে আসেন। আপনাদেরকে দিন শেষে চিকিৎসকের কাছে আসতে হবে। আপনারা যদি অন্যায়ের পথে থাকেন এবং আমাদের ছাত্রদের হত্যা করতে থাকেন, কোন চিকিৎসক আপনাদেরকে চিকিৎসা দিবে না। আমার বাবা দর্শক, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার একটি আবেদন করেছে অস্ট্রেলিয়ার একজন আইনজীবী। আপনারা জানেন যে গত এক সপ্তাহ ধরে শেখ হাসিনার যেই গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, একদম হেলিকপ্টার থেকে গুলি করে, মেশিন গান ব্যবহার করে, স্নাইপার ব্যবহার করে, পৃথিবীর ইতিহাসে এরকম খুব কমই ঘটনা আছে যে নিজের দেশের মানুষের উপর এই ধরনের বর্বরোচিত আক্রমণ হয়। তাহলে আপনি কিভাবে নিশ্চিত শিবির বললেন? হ্যাঁ, শিবির ওদের কথাবার্তা এডিসিউড এমপিজেশন শিবির ওদের পাকিস্তানি মনোভাব, এই কারণে বললাম। এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। আমাদের সম্পূর্ণ দাবি মেনে নিয়েছে, একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা। আর এর ফল আজকে জ্বালিয়ে পুরে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক আছে, আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা তারা যদি মনে করে যে দেশব্যাপী ইন্টারনেটের সেবা ব্যাহত হওয়ার জন্য কেউ দায়ী, তাহলে সেই দায়ী আমি দায়িত্বপ্রাপ্ত ডাক এবং টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হিসেবে সারা দেশব্যাপী ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার জন্য এই দায় এবং দায়িত্ব আমার। এবং সেই দায়িত্ব সঠিকভাবে পালনে ব্যর্থ হওয়ার জন্য যদি কারো শাস্তি হয়, সেটা হওয়া উচিত আমার। চলমান আন্দোলনে মাদ্রাসা ছাত্ররা কেন নামতেছে না? প্রথম বিষয় হচ্ছে যে মাদ্রাসা ছাত্রদের এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা নেই। কারণ এই আন্দোলনটা হচ্ছে ছাত্রদেরকে নিয়ে, ছাত্র আন্দোলনটা করতেছে। আর আন্দোলনটার সূচনা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ চাকরি বাকরিতে যেন কোনো বৈষম্য না থাকে। প্রধানমন্ত্রী সহ 26 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার আবেদন। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে এই ভিডিওটি অনেকেই হয়তো দেখেছেন, অনেকেই দেখেন নাই। সে বিষয়টি নিয়ে আসলে আলোচনা করেছেন কাজী হিমায়তুদ্দিন মিশন। প্রিয় দর্শক, তাছাড়াও আজকের এই ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, মন চাইলে শেয়ার করবেন। প্রিয় দর্শক, কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজকে বাংলাদেশের পরিস্থিতি কী হয়েছে সেটা আমরা সকলেই জানি। অবশেষে জুনায়েদ আহমদ পলক প্রতিমন্ত্রী তিনি কিন্তু হাত জোর করে ক্ষমা চেয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন সাধারণ জনগণ ভুল না বোঝে সেই আহ্বান জানিয়েছে। ভিডিও শুরুতে হয়তো আপনারা কিছুটা অংশ দেখেছেন, তার সাথে সাথে আরেকটা ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব যে আসলে আলেম ওলামা কেন মাঠে নামছে না, বা শিক্ষার্থীরা যেহেতু মাঠে নেমে এসেছে তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা কেন মাঠে নামছে না, কেন তাদের শিক্ষকরা মাঠে নামতে দিচ্ছে না। আর এছাড়াও বিস্তারিত আলোচনা করেছেন এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৈনপুরি হয়তো। তো যাই হোক প্রিয় দর্শক, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো সবাইকে বলবো একটু না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, যদি মন চায় শেয়ার করবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। দর্শক, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলার একটি আবেদন করেছে অস্ট্রেলিয়ার একজন আইনজীবী। আপনারা জানেন যে গত এক সপ্তাহ ধরে শেখ হাসিনার যেই গণহত্যা চালিয়েছে বাংলাদেশে, একদম হেলিকপ্টার থেকে গুলি করে, মেশিন গান ব্যবহার করে, স্নাইপার ব্যবহার করে, পৃথিবীর ইতিহাসে এরকম খুব কমই ঘটনা আছে যে নিজের দেশের মানুষের উপর এই ধরনের বর্বরোচিত আক্রমণ হয়। কিন্তু আমরা তা দেখলাম। তো এই কারণেই দেশে বিদেশে বিভিন্ন সমাজ, বিভিন্ন মানবাধিকার সংস্থা বা বিভিন্ন নাগরিক সমাজ তারা আসলে শেখ হাসিনার বিচার দাবি করতেছিল। ঠিক এমন এক সময় অস্ট্রেলিয়ার একজন আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলার আবেদন করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে। এবং দেখা যাক কি, আমি একটু সাংবাদিক জুলকারনাইন সাহেব সামির ফেসবুক পেজ থেকে একটু পড়ে শোনাই। বাংলাদেশের সাম্প্রতিক সময় সংঘটিত ঘটনাসমূহ আমলে নিয়ে দেশটিতে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে দাবি করে বিষয়টি প্রাথমিক নিরীক্ষার জন্য অন্তর্ভুক্ত করতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে আবেদন করেছে অস্ট্রেলিয়ান একটি আইনি প্রতিষ্ঠান। এবং মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনা সহ মোট 26 জনকে অভিযুক্ত করারও আবেদন জানানো হয়েছে। মামলা হয় নাই, কিন্তু মামলার আবেদন করা হয়েছে এবং
এবং এখন এই আন্তর্জাতিক অপরাধ আদালত এটা যাচাই বাছাই করে তারা দেখবে এটাকে মামলা হিসাবে গ্রহণ করা যায় কিনা, এবং আসলে এটাকে মামলা হিসাবে গ্রহণ করার সম্ভাবনা কতটুকু সে ব্যাপারে আলোচনা করবো। এখানে যে 26 জনকে আসামি করা হয়েছে তাদের নাম একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে 1 নম্বর আসামি হচ্ছে মিস শেখ হাসিনা ওয়াজেদ, প্রাইম মিনিস্টার অ্যান্ড প্রেসিডেন্ট বাংলাদেশ আওয়ামী লীগ, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিস্টার ওবায়দুল কাদের, মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ অ্যান্ড জেনারেল সেক্রেটারি বাংলাদেশ আওয়ামী লীগ, মিস্টার আনিসুল হক, মিনিস্টার অফ ল, জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, মিস্টার মুহিবুল হাসান চৌধুরী, মিনিস্টার অফ এডুকেশন, মিস্টার মোহাম্মদ আলী আরাফাত, মিনিস্টার অফ স্টেট ফর ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, মিস্টার জুনেদ আহমেদ পলক, মিনিস্টার অফ স্টেট ফর পোস্ট টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মিস্টার চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ, মিস্টার হারুন রশিদ, চিফ অফ ডিটেকটিভ ব্রাঞ্চ বাংলাদেশ পুলিশ, মিস্টার হারুন রশিদ, ডিরেক্টর জেনারেল অফ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, মানে ওই র্যাবের প্রধান আর ডিবি প্রধান দুইটার নামই ছিল হারুন, তো ডিবি প্রধান তো হারুন সরে গেছে এখন, যাই হোক, ইন্সপেক্টর অপূর্ব হাসান বাংলাদেশ পুলিশ, জেনারেল ওয়াকারুজ্জামান, চিফ অফ আর্মি স্টাফ, মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ডিরেক্টর জেনারেল অফ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রধান, ব্রিগেডিয়ার SM জাকারিয়া হুসেইন, 14 ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার্স ব্রিগেড বাংলাদেশ আর্মি, ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড বাংলাদেশ আর্মি, ব্রিগেডিয়ার জেনারেল MD নিশাতুল ইসলাম খান, ডিরেক্টর ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো DJFI, লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম বাংলাদেশ আর্মি, মেজর MD নোমান আল ফারুক, ডেপুটি কমান্ডার 23 বেঙ্গল রেজিমেন্ট বাংলাদেশ আর্মি, মিস্টার সাদ্দাম হোসেন, প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ, মিস্টার শেখ ওয়ালি আসিফ ইনান, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ, মিস্টার মাজহারুল কবির সায়ন, প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ ইউনিভার্সিটি ঢাকা, মিস্টার তানভীর হাসান সৈকত, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ ইউনিভার্সিটি অফ ঢাকা, মিস্টার রিয়াজ মাহমুদ, প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেট্রোপলিটন নর্থ ইউনিট, মিস্টার সাগর আহমেদ, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেট্রোপলিটন নর্থ ইউনিট, মিস্টার রাজিবুল ইসলাম, প্রেসিডেন্ট বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেট্রোপলিটন সাউথ ইউনিট, মিস্টার সজল কুন্দা, জেনারেল সেক্রেটারি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মেট্রোপলিটন সাউথ ইউনিট। তো এদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। তো এই 26 জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ আদালতে একটা মামলার জন্য আবেদন করা হয়েছে। তো আপনারা দেখলেন যে অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞ আইনজীবী তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছেন শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে অভিযোগ যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালত এই মামলাটি গ্রহণ করবে কিনা। দেখুন, এখানে কিছু বিষয় আছে। সেটা হচ্ছে যে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছে এটা কিন্তু সত্য, এটা অলরেডি এস্টাবলিশড। আমরা যদি দেশের ব্যাপার বাদ দিই, বিদেশি যে বড় বড় সংস্থাগুলো, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, তারপর জাতিসংঘ, তারা স্পষ্ট বলেছে যে পুলিশ যে বিক্ষোভকারীদেরকে দমনের জন্য প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে সেটার যথেষ্ট প্রমাণ তাদের কাছে আছে, এবং ভিডিও ফুটেজগুলো তারা সত্য বলেই তারা প্রমাণ পেয়েছে, এবং এগুলো দ্বারা গণহারে এই বিক্ষোভকারীদেরকে হত্যা করা হয়েছে, স্নাইপার দিয়ে হত্যা করেছে, হেলিকপ্টার দিয়ে গুলি করে হত্যা করেছে। তো এরকম প্রমাণ কিন্তু অলরেডি এস্টাবলিশড। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর ডেপ্রোজ মুচেনা তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে আসা ভিডিও এবং ছবির ক্রমাগত যাচাই এবং বিশ্লেষণে আমি এক ভয়াবহ চিত্র পেয়েছি। তিনি আরো বলেছেন যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর গুলি, আবদ্ধ জায়গায় শিক্ষার্থীদের উপর বিপজ্জনক টিয়ারসেল নিক্ষেপ, নিরাপত্তা বাহিনী AK-47 রাইফেল, স্নাইপার সহ প্রাণঘাতী অস্ত্রের যথার্থ ব্যবহার করা হয়েছে। এখন সে আবার একই প্রশ্ন যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট মানে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা এই মামলাটা আমলে নিবে কিনা। দেখুন, এই বিষয়ে জাতিসংঘ নিয়োজিত মানবাধিকার বিশেষজ্ঞ এবং নরওয়ের ইউনিভার্সিটি অফ অসলোর আন্তর্জাতিক আইনের অধ্যাপক সিসিলিয়া M. বাইয়ে তিনি বলেছেন যে কোনো দেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য প্রমাণ জাতিসংঘের আওতায় মানবাধিকার সংক্রান্ত যে মেকানিজম আছে সেখানে তুলে ধরতে পারে। মানে জাতিসংঘের আওতায় যেসব সংস্থাগুলো আছে যারা মানবাধিকার নিয়ে কাজ করে তাদের কাছে তুলে ধরতে পারে। এবং তিনি আরো বলেছেন যে আপনারা দেখেছেন যে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন খুব শক্ত বিবৃতি দিয়েছেন, তারা বলেছেন তাদের কাছে প্রমাণ আছে, তার মানে জাতিসংঘ বিষয়টিতে প্রতিক্রিয়া দেখাচ্ছে। সিসিলি আরো বলেছেন যে মানবাধিকার লঙ্ঘন হলে এবং মানবতা বিরোধী অপরাধ হলে দেশের ভিতর থেকে একটা গোষ্ঠী যখন খুব প্রতিবাদ করে সেটা ভালো কাজ দেয়। এটা কিন্তু বাংলাদেশে আছে। বাংলাদেশের ছাত্র জনতা তারা কিন্তু প্রতিদিন রাজপথে এটার প্রতিবাদ করতেছে, এবং তারা তথ্য প্রমাণ সংগ্রহ করে, ভিডিও ফুটেজ সংগ্রহ করে, সাক্ষী সংগ্রহ করে তারা কিন্তু সহযোগিতা করতে প্রস্তুত। তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং তিনি আরো বলেছেন যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তথ্য উপাত্ত জোগাড় করার মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরছে, এবং পাশাপাশি মাঠে কি ঘটতেছে সেগুলোও কিন্তু জনগণের তুলে ধরতে হবে। তো তিনি আরো বলেন যে আন্তর্জাতিক অপরাধ আদালত তারা মামলা নেওয়ার আগে তারা দেখবে যে বাংলাদেশের প্রচলিত বিচার ব্যবস্থায় আসলে বিচারটা কিরকম হচ্ছে, বা যারা এই গণহত্যার জন্য দায়ী তারা আসলে বিচারের মুখোমুখি হচ্ছে কিনা। তো আন্তর্জাতিক বিচারে যাবার আগে দেশের ভিতরের বিচার ব্যবস্থাগুলো কিরকম সেটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালত তারা কিন্তু দেখবে। তখন যদি তারা মনে করেন যে না, দেশের ভিতর ন্যায় বিচার পাওয়া সম্ভব না, দেশের ভিতরে সব বিচারকরা করাপ্টেড, দেশের ভিতরে সব বিচারকরা হাসিনার তল্পিবাহক, তখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তারা এই মামলার আবেদন গ্রহণ করতে পারে। তো সিসিলি আরো বলেন যে বাংলাদেশের বিচার ব্যবস্থা যে আসলে ভঙ্গুর
এবং ন্যায় বিচার পাওয়া সম্ভব। যদি এই বিষয়ে কথা বলেন মিডিয়া যান। তাহলে আপনি কিভাবে নিশ্চিত শিবির বললেন? হ্যাঁ শিবির ওদের কথাবার্তা রেডি ছিল এমপিজেশন শিবির। ওদের পাকিস্তানি মনোভাব এই কারণে বললাম। পাকিস্তান বানাইছে আমাদের সাধারণ শিক্ষার্থীরা দেশে মানে আমরা কেমন আমরা কিছু করি না, আমরা শুধু দাঁড়িয়েছিলাম কয়েকজন যে পুলিশ কেন মেরে ফেলার হুমকি দেয়। ভাইয়া তোমরা বাসায় চলে যাও ভাই, প্লিজ প্লিজ। প্লিজ আপনি আমাদের মিডিয়া যান। আপনাদেরকে দেশটাকে পাকিস্তান করে ফেলছে, আমাদের বাবা মা নিয়ে গালি দেওয়া হয়েছে। আর দেখছেন কিন্তু দুইজনকে আসলে পুলিশ কিন্তু ধরে নিয়ে যাচ্ছে। এবং একজনকে কিন্তু আটক করা হয়েছে। আমার কোনো ভাই বোনদের কোনো ক্ষতি হোক এটা আমি চাইনি বলে আপনাকে সম্মান করে আমি কিন্তু চলে আসছি। আমরা সেই 1 নম্বর গেট থেকে তোমাকে বলতেছি আমি কি ফেলে নিয়ে যেতে পারি বলেন? এই কোটা আন্দোলনকারীদের কমপ্লিট শটডাউন আর তার ফলাফল আজকে এই অবস্থা। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সে শাটডাউন শেষ হয় না। কি কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, একটা মানলে আর একটা, আরেকটা মানলে আর একটা, আর এর ফল আজকে জ্বালিয়ে পুড়ে সব একদিকে সরকার, আর আজকে কত মানুষ জীবন হারালো, কতগুলি মানুষ পঙ্গু হয়ে যাচ্ছে, কতগুলি মানুষ। এবং ঠিক এই 2001 সালে এরকম তাণ্ডব বিএনপি জামাত জোট চালিয়েছিল। আওয়ামী লীগের প্রায় 21,000 নেতাকর্মী হত্যা করে, কত মানুষ গুলি খেয়ে তাদের ঘর বাড়ি হাত পাকিয়ে দেওয়া, চোখ তুলে দেওয়া, মেয়েদের রেপ করা, এই তাণ্ডব ছিল। আবার 2013 সালে অগ্নিসন্ত্রাস, 13, 14, 15 আগুন জ্বালানো, সব যে গাড়ির ভিতরে বাসের ভিতরে মানুষ সেখানেও আগুন জ্বালানো। 23 সালে সেখানেও সেই তাণ্ডব। আর প্রতিবারই পুলিশের উপরে আঘাত, পুলিশের হত্যা, মানুষ মেরে ঝুলিয়ে রাখা, পুলিশ মেরে ঝুলিয়ে রাখা, গাজীপুরে আমাদের কর্মী মেরে ঝুলিয়ে রাখা। এটা কি ধরনের রাজনীতি আমরা চাই না। যেখানে দাবি করেছে প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়, সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়। তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? একেবারে শাটডাউন করে সবাইকে তারপরে মারা। যে সমস্ত ঘটনা ঘটেছে আর যেভাবে মানুষগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে আর যারা মারা গেছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর যারা এখন আহত তাদের সকলের চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে। আমি আমাদের ডাক্তার, নার্স বা কর্মচারী সকলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন। এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ আমাদের সকলে বারবার এদের দেখে গেছে এবং যা যা লাগে করে দিচ্ছে। আজকে চিকিৎসার জন্য যা যা লাগবে আমরা করে দিচ্ছি। আর যারা পা হারিয়েছে বা হাত হারিয়েছে, আমরা কৃত্রিম পায়ের ব্যবস্থা করে দেবো যাতে তারা আবার সুস্থ মানুষের মতো চলতে পারে, নিজের কাজ করতে পারে। এবং এর মধ্যে একজন আবার প্রতিবন্ধীও, কাজে তার মা যাতে ভালোভাবে চলতে পারে। প্রতিবন্ধী অবশ্য আমরা ভাতাও দিচ্ছি, কিন্তু তাকে আরও ব্যবস্থা করে দেবো, আমাদের যতটুকু সাধ্য করে দেবো। কিন্তু আমার দেশবাসীর কাছে আমি বিচার চাই। কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত উপরে উঠে গিয়েছিল এবং এটা মনে হলো যে এটা আর কিছু না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছাতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো।
সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, কিন্তু যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশে মানুষকেই করতে হবে। আমি খালি সকলের সহযোগিতা চাই। আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি বাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসছি এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া, নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। আজকে অন্তত মানুষের ভাত কাপড়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, তাদের কাজের সংস্থা সবই তো করে দিচ্ছিলাম। যখন আমরা এক উন্নয়নশীল দেশে মর্যাদা পেলাম, তখনই এই তাণ্ডব করে ঠিক যে জায়গাগুলি মানুষের সেবা করবে সেই জায়গাগুলিতেই আঘাত। শিক্ষা প্রতিষ্ঠানে হল ভেঙে দেওয়া। সবচেয়ে দুর্ভাগ্য যে ভিসির বাড়িতে আগুন দেওয়া। এর আগেও একবার ঢাকা ইউনিভার্সিটি ভিসির বাড়িতে আগুন দিয়েছিল, আপনাদের মনে আছে। রংপুরে সেখানে আগুন দিয়েছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই তাণ্ডব চালিয়েছে। রাজশাহীতে এই তাণ্ডব চালিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে সেশন জট ছিল। আমি সরকার আসার পর থেকে কোনো সেশন জট নাই। লেখাপড়ার মান উন্নত করা, যাতে এখান থেকে পড়ে আবার বিদেশে পড়তে হবে, সেই ব্যবস্থাও করে দিয়েছি। কিন্তু তারপরেও কোটা সংস্কার আন্দোলন, কোটা তো আমি বাতিলই করে দিয়েছি। আমি আহ্বান করেছিলাম যে একটু ধৈর্য ধরো, হাইকোর্টে শুনানি হবে, হাইকোর্ট যে রায় দেয় না। তারপরেও এই আন্দোলন হবে। আজকে এই যে এতগুলি মানুষের জীবনের ক্ষতি হলো, এতগুলি পরিবার ক্ষতি হলো, এর দায় দায়িত্ব কাদের? আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে একটু চালাতে না পারি। আমি সকলের সাহায্য চাই। আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক, আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। এই হাসপাতালটাই তো আজকে আপনারা দেখেন কত সুন্দরভাবে করে দিয়েছি। কিছু নেই হাসপাতালে, একটা লিফটও ছিল না আমি যখন সরকারে আসি। আর সেই এই হাসপাতালও আমার আব্বা স্বাধীনতা পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই করে দিয়েছিলেন। আমি সেটা উন্নতি করেছি। কোনো খুনির সাথে বৈঠকে বসবো না। আমরা বসবো তখনই যখন উনি গদি ছেড়ে এসে প্রকাশ্যে ক্ষমা চাইবেন। উনি ওনার একটা আগের ভিডিওতে উনি বলছেন যে যখনই আমাকে ছাত্র জনতা বা আমার দেশের নাগরিক আমাকে চাইবে না, আমি সরে যাব। তাহলে এখন উনি কেন বুঝেন না বুঝার ভান করছেন? উনি বারবার বলছেন যে কিছু হলে উনি অন্য বিরোধী দলের নামে চাপিয়ে দিচ্ছেন, বাট এটা ঠিক না। দেশের জনগণ, ছাত্র জনতা কেউই ওনাকে চায় না। আমি সেনাবাহিনী এবং পুলিশের যেই সদস্যরা আছে তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা ন্যায়ের পথে আসেন। আপনাদেরকে দিন শেষে চিকিৎসকের কাছে আসতে হবে। আপনারা যদি অন্যায়ের পথে থাকেন এবং আমাদের ছাত্রদের হত্যা করতে থাকেন, কোন চিকিৎসক আপনাদেরকে চিকিৎসা দিবে না। আপনাদের ছেলে মেয়েকে স্কুল, কলেজ, প্রতিষ্ঠান যা আছে সব জায়গায় খুনির ছেলে মেয়ে বলা হবে। আপনারা আপনাদের ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও আমাদের সাথে ন্যায়ের পথে নেমে আসেন। শিক্ষকগণ আমাদের এই প্রশ্নটা অনেকেই করছে যে চলমান আন্দোলনে মাদ্রাসার ছাত্ররা কেন নামতেছে না। প্রথম বিষয় হচ্ছে যে মাদ্রাসা ছাত্রদের এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ত হওয়ার যৌক্তিকতা নেই। কারণ এই আন্দোলনটা হচ্ছে ছাত্রদেরকে নিয়ে, ছাত্র আন্দোলনটা করতেছে। আর আন্দোলনটার সূচনা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, অর্থাৎ চাকরি বাকরিতে যেন কোনো বৈষম্য না থাকে, কোঠা প্রথা না থাকে, মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেন চাকরি হয়। আমরা এবং সমস্ত বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ, মাদ্রাসার ছাত্র তো বটে, সবাই ছাত্রদের এই আন্দোলনকে নৈতিক সমর্থন করি, কারণ তাদের দাবিটা যৌক্তিক। এবং আমি এর আগেও বিভিন্ন মাহফিলে লেকচারে বলেছি যে কোরআন ও সুন্নাহ মোতাবেক ছাত্ররা যে আন্দোলন করে যাচ্ছে, বৈষম্য বিরোধী আন্দোলন, এটা যৌক্তিক। তার কারণ হচ্ছে যদি আমরা ইনসাফ বা জাস্টিস, ন্যায় বিচারের আলোকে চিন্তা করি, তাহলে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তান এই পরিচয় কিংবা অনগ্রসর গোষ্ঠী কিংবা প্রতিবন্ধী তারা মেধার পরিচয়ে বা যোগ্যতায় উত্তীর্ণ না হয়ে চাকরি বাকরি পাবে, আর কষ্ট করে পড়াশোনা করে যারা মেধার পরিচয় দিয়ে ভালো রেজাল্ট করবে তারা পাবে না। এটা সম্পূর্ণ বেইনসাফ এবং অন্যায়। সেজন্য শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমরা ছাত্রদের এই দাবিকে সমর্থন করি এবং নৈতিকভাবে সকল আলেম ওলামা পীর মাশায়েখ, মাদ্রাসার শিক্ষকগণ এবং ছাত্রগণ এটা সমর্থন করে। এখন সরাসরি আন্দোলনে তারা যাচ্ছে না কেন? কারণ যারা মাদ্রাসার ছাত্র, বিশেষ করে কবি মাদ্রাসা কেন্দ্রিক, তাদের তো কোনো চাকরি বাকরির সুযোগ নাই। কারণ তারা যতই পড়াশোনা করুক, রাষ্ট্র তো তাদেরকে কোনো সরকারি চাকরিতে নিবে না। অতএব তাদের সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হওয়াটা অযৌক্তিক হয়ে যায়। বাকি দ্বিতীয় বিষয় হচ্ছে মানবিক কারণে তো এই আন্দোলনে তারা আসতে পারে, যেহেতু এই আন্দোলনটা এখন জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে, সকল পেশা সকল শ্রেণীর মানুষ এই আন্দোলনকে সমর্থন করছে। সেই দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা ছাত্রদেরও এই আন্দোলনে আসা উচিত ছিল। কিন্তু আসলে আন্দোলনকারীদের উপকারের চেয়ে অপকার বেশি হবে। কারণ হাজার হাজার লক্ষ লক্ষ ইসলামী রেবাজধারী মাদ্রাসা ছাত্ররা যদি মাঠে নামে,
তখন সুবিধাবাদী মহল, অত্যাচারী মহল বহির্বিশ্বকে দেখাবে যখন এই আন্দোলনটা আর ছাত্র আন্দোলন না, এটা জঙ্গিরা বাংলাদেশে আন্দোলনে নেমেছে। এতে ছাত্র আন্দোলনকারীরা বর্তমানে যে বহির্বিশ্বের সমর্থন পাচ্ছে সেই সমর্থনটা তারা হারাবে। অতএব ছাত্ররা যদি সরাসরি আন্দোলনে সম্পৃক্ত হলে ছাত্র আন্দোলনটাই বুমেরাং হয়ে যায়, তার চেয়ে তো ভালো সরাসরি সম্পৃক্ত না হয়ে লেখালেখি, বক্তব্য কিংবা নৈতিকভাবে সমর্থন দেওয়াটাই উচিত। আমি মনে করি সরাসরি মাদ্রাসা ছাত্রদের না নামাটাই বর্তমানে যারা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র আন্দোলন করতেছে তাদের আন্দোলনটা নির্বিঘ্নে হবে। দ্বিতীয়ত, 13 সালের 5ই মে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, শুধু মাদ্রাসার ছাত্র না, সকল বাংলাদেশের যত পেশাজীবী, তারপরে শ্রমজীবী, কৃষিজীবী, এমনকি আওয়ামী লীগ বিএনপির লোকও 13 দফা দাবি আদায়ের জন্য মাঠে নেমেছিল 5ই মে। তো 5ই মে তো শাপলা চত্বরে আমার যে বক্তব্য এটা দেখেছে মানুষ, এবং আল্লাহ ভালো জানেন আমার বক্তব্যটি সবচেয়ে বেশি প্রচারিত হয়েছিল। আমি তো তখন ছিলাম শাপলা চত্বর। সেদিনও তো প্রচুর পরিমাণ আলেম ওলামা মাদ্রাসার ছাত্র শাহাদাত বরণ করছে। এখন যে ছাত্র আন্দোলনের পক্ষে বুদ্ধিজীবী মহল, শিক্ষক মহল, সাংবাদিক, নায়ক নায়িকা, গায়ক গায়িকা সবাই এই আন্দোলনে সমর্থন দিচ্ছে, দুঃখ প্রকাশ করছে, এবং এটা অমানবিক নির্যাতন হচ্ছে ছাত্রদের উপর, নিরীহ মানুষের উপর। তো 5ই মে যারা শহীদ হয়েছিল তারা কি মানুষ ছিল না? তখন এই বুদ্ধিজীবী মহল কোথায় ছিল? শিক্ষকরা কোথায় ছিল? কবি সাহিত্যিকরা কোথায় ছিল? তা কি ন্যূনতম প্রতিবাদ করেছিল? অত্যাচারীর বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে ন্যূনতম প্রতিবাদ তো তারা করে নাই। তাহলে এখন আগ বাড়িয়ে মাদ্রাসা ছাত্ররা যদি মাঠে নামে, তখন তো বা শিক্ষকরা বা তাদের মুরব্বীগণ তাদেরকে যদি মাঠে নামতে বলে, আর ছাত্ররা যদি বলে যে তখন স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকরা, ছাত্ররা কোথায় ছিল, বুদ্ধিজীবীরা কোথায় ছিল, এখানে একটা প্রশ্ন চলে আসে। অতএব সব দিক বিবেচনা করে আমি বলবো যে মাদ্রাসার ছাত্র যারা, শিক্ষক যারা, আলেম ওলামা যারা, তারা মূলত এই ঘটনায় ব্যথিত। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক, গোটা বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ, খুবই অন্যদিকে আসলে মোড় নিচ্ছে। আমরা মনে করছি হয়তো ধীরে ধীরে এটার সমাধান হবে, কিন্তু না, যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এ যেন সমাধানের দিকে এগোচ্ছে না, বরং উল্টো দিকে এগোচ্ছে। একের পর এক কিন্তু সমন্বয়করা মানে তাদের যে 9টা দাবি জানিয়েছে সেটা না মানার কারণে কিন্তু সমন্বয়করা নতুন করে আন্দোলনের কিন্তু তারা কর্মসূচি পালন করছে বা একের পর এক আন্দোলনের ঘোষণা দিচ্ছে। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, যে কয়টা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, আশা করি ভিডিওগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন। তো আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।